গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো দেখতেই পাচ্ছেন দিনটা বেশ রোদ ঝলমলে। তো আজ বাজার থেকে সকাল সকাল মাছ নিয়ে এলাম, কারণ আমার নাইট শিফট আছে। তো মাছ বানালে পরে মাছ আমার দুদিন চলে যায়। তো বারটি ছিল মঙ্গলবার। তো মঙ্গলবার থেকে আমার নাইট ডিউটি শুরু হয়ে গেছিলো। তো আমি এই মাছগুলোকে প্যাকেট থেকে বের করে নিলাম। এইভাবে সিল করে প্যাকেট করে দেয়, কারণ এখানে মাছের দোকানগুলো বেশ অন্যরকম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন নয়। তো মাছগুলোকে একটা বাটিতে করে নিয়ে ভালো মতন ধুয়ে নিয়ে উল্টে পাল্টে নিয়ে জলটা ঝেড়ে নিয়ে অন্য একটি বাটির মধ্যে রেখে দিলাম। এরই মাঝখানে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো ভাতটা প্রায় হয়ে এসেছে, আর 5-10 মিনিট মতন লাগবে। ভাতটা হয়ে যাওয়ার পর কড়াইটা ইন্ডাকশনের মধ্যে চাপিয়ে দিয়ে বাটিতে রাখা মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণটা যাতে স্বাদ অনুযায়ী থাকে। নিয়ে হলুদটা আর লবণটাকে ভালো করে মেখে নিয়ে কড়াইটা যতক্ষণ না গরম হয়ে যায় ততক্ষণ গরম করতে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে এরপরে একটার পর একটা মাছগুলোকে দিতে লাগলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে পরপর করে মাছগুলোকে দিয়ে দিলাম। আমার না মাছের তেল খুব ভয় লাগে, কারণ মাছটা দেওয়ার সাথে সাথেই মাছটা এত তাড়াতাড়ি ফাটছিল। নিয়ে অলমোস্ট একদিকটা ভাজা হয়ে গেছে, নিয়ে উল্টে দিলাম এক এক করে প্রত্যেকটা মাছ। দেখতেই পাচ্ছেন একদিকটা ভাজা হয়ে গেছে। নিয়ে আমার প্রচণ্ড ভয় লাগে, এই যে মাছের মাথাগুলো, যে মাথার মধ্যে যে চোখগুলো থাকে প্রচণ্ড ফাটে। তো আমি বারবার করে হাতটা সরিয়ে নিচ্ছিলাম, আমার এতটাই ভয় লাগে বলে। নিয়ে এরপরে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে নিলাম। বাট তেলটা পুরো নামাইনি, যদিও আমার গরম ভাতের সাথে তেল খেতে খুব ভালো লাগে মাছের তেলটা, কিন্তু আলাদা করে আর তুলে রাখিনি। এরই মাঝে আমি মাছগুলো তুলে নেওয়ার পর আলু, টমেটো, লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা সব কিছু কেটে রেখেছিলাম। সেই মাছের ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে শুরু করলাম। ভাজা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডারের জারের মধ্যে আদা আর রসুন এই দুটোকে পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে যাওয়ার পর ঢাকাটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে সেই আলুগুলো যে ছিল, সেই আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে যাওয়া আলুগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। প্রায় দেখুন, দেখতেই পাচ্ছেন ভাজা হয়েই এসেছে। তো এরপরে ওরই মধ্যে আলুগুলোকে সাইডে রেখে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যতক্ষণ লাল না হয়ে আসে ততক্ষণ ভাজতে থাকলাম। এরপরে টমেটো অ্যাড করে দিলাম। টমেটো, যেহেতু আমি আজকে টমেটো আর পেঁয়াজ দিয়েই বানাচ্ছিলাম, তো তাই জন্য টমেটোটাকে গোটা গোটা করেই দিয়েছি ভালো মতন কেটে, কারণ আমার টমেটো মাছের মধ্যে খেতে খুব ভালো লাগে। সো দেখতেই পাচ্ছেন প্রায় হাফ হাফ সেদ্ধ হয়েই এসেছে। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে করতে এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর তাড়াতাড়ি করে নেড়ে নিলাম, কারণ আদা রসুনের পেস্ট খুব তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে লেগে যায় বলে। এতই বাষ্প উঠছে যে দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দিয়ে প্রায় দেখতেই পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। এরপরে একটু বাটা টমেটো দিলাম, যেহেতু আমি আগেই বললাম আমি টমেটো গোটা প্লাস টমেটো বাটাও দেব, কারণ গোটা টমেটো আর বাটা টমেটো আমার খুব ভালো লাগে, আমি সব কিছুতেই অ্যাড করি। এরপরে একটা গ্রাইন্ডারের জারের মধ্যে লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে, গোটা জিরে গোটা ধনে দিয়ে দিলাম। পেস্ট হয়ে গেছে। নিয়ে ওই আলুর মধ্যে মশলাটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ভালো মতন নাড়াচাড়া করতে হবে, নাহলে পরে নিচে মশলাটা লেগে যাবে। তো জারের মধ্যে যে মশলাটা লেগেছিলো তার মধ্যে জল দিয়ে ভালো মতন জারের মশলাগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে হলুদ আর
লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর যদিও আমি আগে লবণ দিয়েছিলাম, কিন্তু একবার টেস্ট করে নিয়ে দেখে নিলাম লবণ হয়েছে কি না। তো লবণটা কম হয়েছিল বলে লবণটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রায় মশলাটা ভাজা হয়ে এসেছে। তো আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম, তাহলে যাতে হচ্ছে গিয়ে মাছের ভেতর পর্যন্ত মশলাটা সোক করে। ওই জন্যে আমি মাছটাকে আগেই দিয়ে দিই, পরে ঝোলের মধ্যে অ্যাড করি না। নিয়ে নাড়াচাড়া করার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম, নিয়ে ভালো মতন ওপর নিচ করে নাড়িয়ে নিলাম। তো যতক্ষণ না এরপরে ফেনাটা কেটে ওঠে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে ঢাকাটা তুলে দিয়ে দেখতেই পাচ্ছেন ফেনাটা প্রায় উঠে এসেছে। তো এরপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতা ছাড়া বাঙালিদের খাওয়ার সম্পূর্ণ হয় না। আর আমার সত্যি কথা বলতে ধনেপাতা খুব ভালো লাগে, তো আমি সব কিছুতেই চেষ্টা করি ধনেপাতা দেওয়ার। তো ধনেপাতাটাকে ভালো মতন এদিক ওদিক করে নাড়াঘাটা করে নিয়ে দেখতেই পাচ্ছেন ফেনাটা প্রায় কেটে উঠেছে। তো আমি এইভাবেই মাছের ঝোল বানাই, আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এরপরে আমি বানাবো শাক, কারণ মাছ আর শাকের কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি জানি না যে এই শাকটির নাম কি, বাট খেতে খুব টক হয়। তো প্রথমেই তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর রসুন দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, কারণ রসুন না দিলে পরে সেন্টটা আসে না বলে। এরপরে শাকগুলোকে দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, এই শাকটা তেলের মধ্যে ছাড়তে না ছাড়তেই কালার চেঞ্জ হয়ে যায়। এরই মাঝখানে জল অ্যাড করে দিয়েছিলাম, আমি ভিডিওটার ক্লিপ তুলতে ভুলে গেছিলাম। তো বেশিক্ষণ না, 5 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেল। আপনি সত্যি কথা বলতে আপনি বিশ্বাস করবেন না। পরে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দেখাবো। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।